সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মঈদ খান, এনটিভির নিয়মিত জনপ্রিয় সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভি থেকে বলছি। এনটিভির এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের নানাবিধ গুরুত্বপূর্ণ আইনের ভিতর থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা একাধিক অনুষ্ঠান করেছি এবং সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আবার একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আমরা আবার আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে খসড়া নাগরিকত্ব আইন, যেটি বাংলাদেশে প্রণীত হতে যাচ্ছে। এটি অত্যন্ত সংঘাতপূর্ণ একটি আইন। এই আইনের কোন কোন বিধানগুলো বাংলাদেশের যে সর্বোচ্চ আইন সংবিধান রয়েছে সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, মেধাবী একজন আইনজীবী, যাকে অনেকেই বলে থাকেন আমার মায়ের পেটের ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, এম কিউ হাসান, সলিসিটর এম কিউ হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি দর্শকদের জানিয়ে দিয়েছি আপনাকে যে অনেক আমাদের কলিগ আপনাকে আমার মায়ের পেটে ভাই বলে অভিহিত করে থাকেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি জি, এবং ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। আপনি যদি অনুষ্ঠানের প্রারম্ভে আপনার শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন, আমি বিনীতভাবে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মঈদ খান। আজকের যে টপিকস খুবই ইন্টারেস্টিং। আমরা জানি যে বাংলাদেশ সিটিজেনশিপ যে বিল 2016, এটা অলরেডি আমাদের বাংলাদেশে এটা নিয়ে আলাপ আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিলটা এখনও প্রপোজ অবস্থায় আছে। এখানে কিছু সেকশন যেটা কনস্টিটিউশনের সঙ্গে কনফ্লিক্ট করে এবং কিছু কিছু ধারা যেগুলো এখানে ডুয়েল সিটিজেনদের স্বার্থ রক্ষা করছে না, সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। খুব চমৎকার করে আপনি বলে দিয়েছেন, দিক নির্দেশ করে দিয়েছেন কি নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। আমি আপনার অনুমতি নিয়ে ডক্টরদের কাছে চলে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই শুনে ফেলেছেন আমার সম্মানিত অতিথির কাছ থেকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। সংবিধানের কোন কোন ধারার সাথে এই খসড়া আইনটি সাংঘর্ষিক, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো বা ইতিমধ্যেই আপনাদের ভিতরে অনেকেই জানেন যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। আমি সংবিধানের যে সর্বোচ্চ আইন সেই ধারাটি থেকে পড়ে শোনাচ্ছি। আর্টিকেল 7 বলা হয়েছে যে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে সংঘাতপূর্ণ হয়, আমি আবারও বলছি, অন্য কোনো আইন যদি এই আইনের সাথে সংঘাতপূর্ণ হয়, তাহা হইলে সেই আইনে যতখানি সংঘাতপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। তো আমরা যদি তাকিয়ে দেখি যে ড্রাফট সিটিজেনশিপ বিল যে এসছে, যে এটি অ্যাক্ট যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই সংঘাতপূর্ণ আইনটি আমাদের সংবিধানের কোন কোন আইনের সাথে, কোন কোন ধারার সাথে সাংঘর্ষিক হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি এই বিলটিতে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। পার্লামেন্ট ক্যাবিনেট ইতিমধ্যেই এটিকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং এই বিলটি যদি আইনে পরিণত হয়, এই আইনটির নাম হবে বাংলাদেশ সিটিজেনশিপ অ্যাক্ট 2016। সন্দেহ করা হচ্ছে আইনটি কার্যকরী হয়ে গেলে ডুয়েল সিটিজেনগণ সেকেন্ড ক্লাস, ইভেন থার্ড ক্লাস নাগরিকে পরিণত হতে পারে। তাদের অনেক মৌলিক মানবাধিকার খণ্ডিত হতে পারে। এই মৌলিক মানবাধিকারগুলো কি এবং সাংবিধানিক আইনের কোন কোন ধারাগুলির সাথে সাংঘর্ষিক, সেই বিষয়টি জানার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার আজকের অতি সম্মানিত অতিথি এম কিউ হাসান ভাই, সলিসিটর এম কিউ হাসান ভাইয়ের কাছে। ভাইয়া, আমি যদি এখন আপনার কাছে সরাসরি ফিরে আসি এবং আমরা আলোচনার পূর্বেই আপনাকে বলেছিলাম, আমরা আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে সাংবিধানিক আইনের কোন কোন ধারাগুলির সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি কি বলবেন আলোচনার শুরুতে কোন ধারাটিকে আপনি প্রথমে হাইলাইট করতে চাচ্ছেন? এখানে মেন যে সেকশন যেটা আছে, যে সেকশন 6, যেটা জি, যে 6 এর যদি 6 এর যেটা ডুয়াল সিটিজেনশিপ আছে, মানে আর্টিকেল 6 আর্টিকেল অফ দি প্রপোজ ড্রাফট বিল, জি ড্রাফট বিল যেটা সেকশন 6 যেটা আছে, সেটাতে আসলে যেটা বলা হচ্ছে যে কেউ যদি ডুয়াল সিটিজেনশিপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশে ইলেকশন, মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না। তারা সেগুলো রেস্ট্রিকশন। আমি যদি শুরু থেকে যদি বলি সেকশন 4 এর দিকে সিটিজেনশিপ বাই বার্থে যে বিধানটি রয়েছে, আপনি কি বলবেন যে কারা সিটিজেনশিপ বাই বার্থ অর্জন করতে পারবে না? হ্যাঁ, এক্ষেত্রে আসলে দুটা রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে একটা আছে, যদি কোনো দেশের যদি ডিপ্লোম্যাট পারসন যদি বাংলাদেশে থাকে এবং সে যদি ওই যেটা ইম্পিউনিটি যে রাইট, সেটা যদি সে এনজয় করে থাকে, বাংলাদেশের সিটিজেন যদি না হয়, তাদের যে
বাচ্চা জন্ম নেবে তারা বাংলাদেশের সিটিজেনশিপ হতে পারবে না। আর দ্বিতীয় যে বিষয়টি যুদ্ধাপরাধী, সেই ক্ষেত্রে কি বলা আছে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে জন্ম নেবে তার বাবা মা যদি এলিয়েন এনিমি যদি হয়ে থাকে, আইনটি কার্যকরী হওয়ার পর, আইনটি কার্যকরী হওয়ার পর যদি এলিয়েন এনিমি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই বাচ্চারা বাংলাদেশের নাগরিক হতে পারছে না। তাহলে আমরা আইনটি জানি যে যদি কোনো বাচ্চা প্রবাসী জন্মগ্রহণ করে, সেই ক্ষেত্রে কত বছরের ভিতরে বাচ্চাটিকে রেজিস্ট্রেশন করতে হবে সেই সংক্রান্ত বিধান এখানে বলা হয়েছে যদি বিদেশে জন্ম নেয় তাদেরকে বিদেশে 2 বছরের ভিতরে তাদেরকে বার্থ সার্টিফিকেট নিতে হবে ওই দেশের, এবং লোকাল যে এম্বাসি কিংবা হাই কমিশন যেটাই হোক সেখানে যে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই নাগরিকগণ যারা বিদেশের মাটিতে জন্মগ্রহণ করবেন, আর্টিকেল 60 অনুযায়ী, মানে যে সেকশন 6 এই নতুন আইনটির সম্ভাব্য আইনটির যে বিধান, সেই অনুযায়ী এই প্রবাসে জন্মগ্রহণকারী এই নাগরিকগণ কি কি করতে পারবে না, আপনি কি বলবেন? হ্যাঁ, যদি ডুয়াল সিটিজেনশিপ থেকে থাকে সেই ক্ষেত্রে আমি বলছি যে নাগরিকগণ প্রবাসে জন্মগ্রহণ করলো এবং আর সেকশন 6 অনুযায়ী এনারা কি করতে পারবে না? এরা বোধহয় পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। যে সেক্ষেত্রে তারা পার্লামেন্টের যে ইলেকশন আছে সেই ইলেকশন করতে তারা পারবে না, তবে প্রেসিডেন্টের ক্যান্ডিডেট হতে পারবে না। তারপর রয়ে গেছে সেই ক্ষেত্রে তারা জাজ হিসাবে, সুপ্রিম কোর্টের জাজ হিসাবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না। তারপরে ইভেন তারা লোকাল যে গভর্নমেন্ট আছে, ইউনিয়ন পরিষদ যে চেয়ারম্যানের যে মেম্বারশিপ আছে, সেটাতে তারা ইলেকশন করতে পারবে। পলিটিক্যাল পার্টি ক্ষেত্রে বিধান এসে পলিটিক্যাল পার্টি, এবং তারা কোনো পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ নিতে পারবে না। এটি তাহলে যারা বিদেশের মাটির জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ডুয়েল যারা সিটিজেন, যেমন আপনি, আমরা যারা আছি ডুয়েল সিটিজেন, যারা আমরা অধিকারী, এই ডুয়েল সিটিজেন আইনটি কার্যকরী হয়ে গেলে কি কি করতে পারবে না আর্টিকেল সেকশন 8 অনুযায়ী? এখানে যেটা বলা হচ্ছে যে সেক্ষেত্রে ডুয়েল সিটিজেন যদি নিয়ে হয়, সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে না। তারপরে বলা হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট হতে পার্সনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না, এনি স্টেটরি পজিশনও সে নিতে পারবে না, এবং ডিসিপ্লিন ফোর্সেরও সে জয়েন করতে পারবে না, কিংবা সিভিল সার্ভিস অফ দ্য রিপাবলিক, মানে সিভিল সার্ভেন্টও সে হতে পারবে না। তাহলে এই যে হতে পারবেন না ডুয়েল সিটিজেন এবং বিদেশে প্রবাসী নাগরিকগণ জন্মগ্রহণ করলে কি হবে, কি করতে পারবে না, এই বিষয়গুলিকে যদি আমরা সংবিধানের সাথে যদি আমরা আলোকপাত করি, এবং সংবিধানের আপনি একটু আগে বলেছেন যে সেকশন আর্টিকেল 6 এর কথা আপনি বলেছিলেন, এবং আর্টিকেল 7 যে সংবিধানের যে প্রাধান্যের যে কথা বলা হয়েছে, সর্বোচ্চ আইন, সেই আইনের সাথে কি সংঘাতপূর্ণ হচ্ছে না? অবশ্যই এটা সংঘাতপূর্ণ হচ্ছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? সেক্ষেত্রে যেটা আর্টিকেল, এটা আর্টিকেল 7-এ যেটা বলা হচ্ছে যে সেটা সার্বভৌম, অথচ এই বিলে কিন্তু বলা হচ্ছে যে এইটি নিয়ে কিন্তু কোথাও কোনো কনসার্ন রেজ করা যাবে না, এটা কিন্তু একটা সেকশনে বলে দেওয়া আছে। অতএব এটা কনফ্লিক্টিং, সিরিয়াস কনফ্লিক্ট which is highest court of the land, highest law of the land, sorry, highest law of the land, যেটা কনস্টিটিউশন হচ্ছে কিন্তু হাইয়েস্ট পাওয়ার, জি সর্বোচ্চ আইন। জি, সেই ক্ষেত্রে কিন্তু এই বিলটার একটা ধারা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে ফেলছে। জি জি জি, অবশ্যই এটা সরকারকে সতর্ক থাকতে হবে। এখন আমরা আলোচনা করতে করতে আমরা আবার ফিরে আসবো। দর্শক মণ্ডলী, আপনারা কোথাও যাবেন না, আলোচনার পর্যায়ে আমাদের একটি থেমে যেতে হচ্ছে। আমরা 11 থেকে 12টি সংবিধানের ধারা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হবো বিজ্ঞাপন বিরতির পর। কোন কোন ধারাগুলির সাথে এই খসড়া আইনটি যদি কার্যকরী হয়ে যায় সংঘাতপূর্ণ হবে, সংঘাত সৃষ্টি করবে, সর্বোচ্চ আইনের ভিত্তিতে লাথি মারা হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। সরকার যাতে সচেতন, সেদিকেও আমরা আলোকপাত করার চেষ্টা করবো। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।